আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার বাংলাদেশের ক্যান্সারগুলোর মধ্যে একটি অন্যতম এবং প্রতি বছর 12,000 কেস নতুন কেস আমাদের দেশে আমরা পাই এবং ব্রেস্ট ক্যান্সার সাধারণত আমাদের দেশে 15 থেকে 44 বছর বয়সে এটা দেখা দেয়। এবং কি নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে? পেশেন্ট সাধারণত একটা লাম্প বা থিকেনিং অফ দ্য স্কিন ইন দ্য ব্রেস্ট এই কমপ্লেন নিয়ে আসে। এছাড়াও মাঝে মাঝে ব্রেস্টের সাইজ হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ডিম্পলিং হয়ে যাচ্ছে, রেডনেস অফ দ্য ব্রেস্ট এবং পিটিং হচ্ছে এবং চেঞ্জ ইন দ্য নিপলের মধ্যে চেঞ্জ হচ্ছে এবং অনেক সময় অ্যাবনর্মাল ব্লাডি ফ্লুইড ব্রেস্টের নিপল দিয়ে আসছে। এই ধরনের সিমটম নিয়ে আমাদের কাছে আসে এবং প্রত্যেক মেয়েরই 15 থেকে উপরের দিকে বয়সের 45 বছর বয়স পর্যন্ত তারা নিজেদের ব্রেস্ট নিজেদের এক্সামিন করতে শিখতে হবে এবং যত আর্লি ডায়াগনোসিস করা যেতে পারে তত তাড়াতাড়ি আমরা ব্রেস্ট ক্যান্সারকে অ্যাগ্রেসিভভাবে ট্রিটমেন্ট করে ভালো করতে পারি এবং তাদের কিউর রেট ভালো, তাদের সার্ভাইভাল রেটও ভালো। এবং ব্রেস্ট ক্যান্সার ইজ রেসপন্সিবল ফর 20% ডেথ অফ দ্য ওমেন ইন আওয়ার কান্ট্রি। 5 থেকে 49 বছর বয়সের মধ্যে ব্রেস্ট ক্যান্সার 21% ডেথের জন্য দায়ী। সুতরাং এই ধরনের সিমটম যদি নিয়ে আসে, ব্রেস্টে চাকা বা লাম্প যদি অনুভব করে এবং ব্রেস্টে যদি ব্যথা করে এবং ব্রেস্ট যদি হালকা চাপ লাগলেও ব্যথা করে এবং লিকুইড সেক্রেশন যদি হয়, নিপলে যদি চেঞ্জ দেখা যায় এবং স্কিন অফ দ্য ব্রেস্ট যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের বুঝতে হবে যে ব্রেস্টটা আমাদেরকে এক্সামিন করতে হবে। এবং অনেক সময় স্কিন ইনভলভমেন্ট হয় এবং নিপলটা ইনভার্সন হয়ে যায়। তো সুতরাং আমরা কিভাবে এটাকে ডায়াগনোসিস করব? ডায়াগনোসিস করার জন্য আমরা একটা ম্যামোগ্রাফি করতে পারি, তবে ম্যামোগ্রাফি এটা ফাইনাল ডায়াগনোসিস না। সবচেয়ে ভালো হয় আমরা যদি একটা এফএনএসি করি, ফাইন নিডল অ্যাসপিরেশন অফ দ্য ব্রেস্ট করলে আমরা মোটামুটি একটা কনফার্মেশন পেয়ে যাই। আরও যদি কনফার্মেশন করতে হয় তাহলে আমরা ব্রেস্টের বায়োপসি করব। বায়োপসি করে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার আছে। এবং এছাড়া আলট্রাসোনোগ্রাফি করা যেতে পারে এবং যতই মানে যে কোনো বয়স, মানে যে কোনো মহিলার বয়স যদি 35 বছরের উপরে হয় এবং এরকম চাকা নিয়ে আসে, তাহলে আমরা এফএনএসি করে ফেলবো সরাসরি। এবং ফ্যামিলি হিস্ট্রি এটার জন্য খুব একটা রেসপন্সিবল। ফ্যামিলি হিস্ট্রি আমরা হিস্ট্রি নেওয়ার সময় দেখি যে তাদের পরিবারের মধ্যে অন্য কেউ ব্রেস্ট ক্যান্সারে ভুগেছেন কিনা। এবং আমরা জানি যে এটার জন্য একটা জিন দায়ী, BRCA জিন 122, এবং এই জিনটা যখন মিউটেশন হয়ে যায় তখনই ব্রেস্ট ক্যান্সারে দেখা দেয়। তো সুতরাং এইটা আমরা কয়টা স্টেজে পাই? যদি কেউ স্টেজ 1-এ আসে তখন আমরা দেখি স্টেজ 1 যে একটা চাকা 2 সেন্টিমিটার অধিক নয়, 2 সেন্টিমিটারের মধ্যে থাকে। স্টেজ 2 যেটা হলো আপনার 2 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। এবং স্টেজ 3 টিউমার ইজ, যে চাকাটা থাকবে সেটা 5 সেন্টিমিটারের উপরে এবং টিউমারটা, এই ম্যালিগনেন্সিটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে যায় আপওয়ার্ডস, উপরের দিকে এবং বিভিন্ন আশেপাশের অর্গানগুলোতে। এবং তখন এটা স্প্রেড অ্যালার্মিং ওয়েতে স্প্রেড হয়। এবং স্টেজ 4 যেটা, সেটা আমরা হোয়েন দ্য ক্যান্সার স্প্রেডস টু আদার অর্গান, অন্য অন্য অর্গানে যদি চলে যায় সেটাকে আমরা স্টেজ 4 বলি। এটা বোনে যেতে পারে, লাংসে যেতে পারে, লিভারে যেতে পারে এবং অন্য অন্য অর্গানে যেতে পারে। এবং আমরা যখন এটাকে বায়োপসি করি বা এফএনএসি করি, বিশেষ করে বায়োপসি করি, তখন আমরা দেখি যে এই ম্যালিগনেন্সির এই টিউমারটা এস্ট্রোজেন বা প্রজেস্টেরনের সেন্সিটিভ কিনা বা এটার সাথে সেটা দেখলে আমাদের ট্রিটমেন্টের খুবই সুবিধা হয়ে যায়।
তা আমরা কিভাবে এটাকে ট্রিটমেন্ট করব? ট্রিটমেন্ট সাধারণত সার্জারি করতে হয় এবং কোনো ক্ষেত্রে যদি খুব বেশি বড় হয় ব্রেস্ট ক্যান্সার, তাহলে টোটাল মাস্টেক্টমি অর্থাৎ ব্রেস্টটাকেই ফেলে দিতে হয়। আর যদি ছোট হয় তাহলে আমরা সাধারণত ব্রেস্টের পার্শিয়াল বায়োপসি করে অনলি টিউমার যে জায়গাটা, সেই জায়গাটাকে রিসেক্টেড করে ফেলে দিয়ে, কিন্তু তারপরেই হলো আমরা ব্রেস্টের এই টিস্যুটাকে ফেলে দেওয়ার পরে কেমোথেরাপি, সাধারণত কেমোথেরাপির 6টা সাইকেল, অনেক সময় আবার কোনো সার্জন কেমোথেরাপি আগেই দিতে পছন্দ করেন, কেমোথেরাপি আগে দিয়ে টিউমারটাকে ছোট করে আনেন এবং কেমোথেরাপি হওয়ার পরে সার্জারি করে তারপর হয়তো রেডিওথেরাপিতে যান। তো সুতরাং কেমোথেরাপি পরেও দেওয়া যেতে পারে এবং আগেও দেওয়া যেতে পারে, এবং কেমোথেরাপির পরে রেডিওথেরাপি সাধারণত সার্জারির পরে দিয়ে থাকেন এবং টু কিল দ্য ক্যান্সার সেল ইন অ্যান্ড অ্যারাউন্ড। সুতরাং এই কেমোথেরাপি সাধারণত যে কথাটা আমি একটু আগে বললাম, যে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই এটা রিসেপ্টরগুলো পজিটিভ কিনা সেটা দেখে সাধারণত আমরা আমাদের অনকোলজিস্টগণ এটা ট্রিটমেন্টটা ওনারা প্ল্যান করে থাকেন। এবং কেমোথেরাপি অলসো ডিপেন্ডস অন দ্য ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলি আমরা এটাকে, ইমিউনোহিস্টোকেমিস্ট্রির উপর নির্ভর করে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম এইভাবে আমরা ট্রিটমেন্ট করি ব্রেস্ট ক্যান্সারকে। আমরা অ্যাগ্রেসিভ ব্রেস্ট ক্যান্সার যতটুকু অ্যাগ্রেসিভ, আমাদেরকে তার চেয়েও বেশি অ্যাগ্রেসিভ হতে হবে, তার চেয়েও বেশি জুড়ে ট্রিটমেন্ট করে এটাকে ভালো করতে হবে। এবং কজেস আমরা বলেছি যে জেনেটিক মিউটেশন এবং কেউ যদি কন্ট্রাসেপটিভ বেশি দিন খান এবং পাস্ট হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার যদি কারো থাকে, কারো যদি পরিবারের মধ্যে কেউ ব্রেস্ট ক্যান্সারে ভুগে থাকেন এবং ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, এবং যদি কেউ রিপ্লেসমেন্ট হরমোন থেরাপি নেন, কেউ যদি অ্যালকোহল কনজিউম করেন, কেউ যদি স্মোকিংয়ে অভ্যস্ত থাকেন, এবং আর্লি যদি মেনার্কি হয় বা মেনোপোজ হয়, কেউ যদি ওবেসিটি থাকে অর্থাৎ খুব বেশি মোটা থাকেন, তারও হতে পারে, এবং নন ল্যাকটেটিং মাদার, তাদের মধ্যেও আমরা দেখেছি যে ব্রেস্ট ক্যান্সারের প্রাদুর্ভাব বেশি হয়ে থাকে। সুতরাং ব্রেস্ট ক্যান্সার যেহেতু আমাদের দেশে একটা ক্যান্সারগুলোর মধ্যে অন্যতম, এটাকে আমাদের আর্লি ডায়াগনোসিস করতে হবে এবং আর্লি ট্রিটমেন্ট করতে হবে। এটাই হচ্ছে ব্রেস্ট ক্যান্সার থেকে নিরাময়ের আমাদের সবচেয়ে বড় হাতিয়ার, এবং এটা যাতে প্রাণ সংহার করতে না পারে আমাদেরকে ফার্স্ট ট্রিটমেন্ট করতে হবে। এবং সেলফ এক্সামিনেশন হচ্ছে সবচেয়ে বড় কি, এবং ব্রেস্ট এক্সামিনেশনটা আমাদের শিখে নিতে হবে। এবং টাইম টু টাইম যদি আমরা দেখি যে ব্রেস্টে কোনো রকম এরকম চাকা দেখা যাচ্ছে, আমরা স্পেশালিস্টের কাছে রিপোর্ট করব, এবং রিপোর্ট করে আমরা ব্রেস্ট ক্যান্সার থেকে বেঁচে থাকব। আপনারা সবাই ব্রেস্ট ক্যান্সার থেকে বেঁচে থাকুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।